স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH। আমি বারবার যে কথাটা আপনাদেরকে বলেছি, 3 মাস ধরে বলে এসেছি যে এসআইআর হবেই, কারণ এসআইআর একটি সাংবিধানিক প্রক্রিয়া 2002-তেও হয়েছে। আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমরা হয়তো ভয় পাচ্ছি এসআইআরে আমাদের নাম বাদ যাবে, কিন্তু আমরা জীবন থেকে কি আমাদের দাদু ঠাকুরমা, আমাদের জেঠু জ্যাঠা, আমাদের দাদা, আমাদের বয়স্ক পাশের বাড়ির কাকু, তাদেরকেও বাদ দিয়ে দিচ্ছি? তাদেরকে জিজ্ঞেস করুন না, যদি আপনি 2002-তে ভোটার না থাকেন তাদেরকে জিজ্ঞেস করুন। আপনার যদি সেই সময় কি হয়েছিল না মনে থাকে, বাচ্চা থাকেন, তাদেরকে জিজ্ঞেস করুন 2002-তে কি এরকম টেনশনের বাতাবরণ ছিল? 2002-তে কি সবাইকে লাইন দিয়ে দাঁড়াতে হয়েছে? 2002-তে কি ডিটেনশন ক্যাম্প করে কাউকে পাঠিয়ে দিতে হয়েছে? না। খারাপ জিনিস যেটা দুর্ভাগ্যজনক, তৃণমূল কংগ্রেস সেই সময় দারুণ আনন্দে ছিল যে এত নাম বাদ হচ্ছে। খারাপ জিনিস, দুর্ভাগ্যজনক যেটা, বামফ্রন্ট সমস্তটা জেনে 2002-তে এই খ্যাপামোটা করেনি। এখন লোক খ্যাপানোর যে কাজটা বামফ্রন্ট নেতারা করছে সেটা খুব দুর্ভাগ্যজনক। ভোট ব্যাংক বাঁচিয়ে রাখার জন্য এটা হচ্ছে। আমি আবারও বলছি, খুব সহজ একটি পদ্ধতি, কাল থেকে এই ফর্মটা বাড়িতে বাড়িতে জাস্ট দিতে যাবে। কারোর কোনো ছুটি নেওয়ার দরকার নেই, বাড়িতে থাকার মানে সমস্ত কিছু ক্যান্সেল করে বাড়িতে থাকার কোনো দরকার নেই। যদি আপনার ইন্টারভিউ থাকে, যদি আপনার মিটিং থাকে, তাহলে আপনি নিজের কাজটা করুন, বাড়িতে যে রয়েছে তার হাতে এই ফর্মটা দিয়ে যাবে। যদি কেউ নাও থাকে, সবাই কাজে বেরিয়ে যায়, তাহলেও দরজার ফাঁক দিয়ে গলিয়ে দেওয়া হবে এই ফর্ম, বা জানলা দিয়ে রেখে দেওয়া হবে, বা লেটার বক্সে দিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে এনুমারেশন ফর্ম। এনুমারেশন মানে কি? আমরা যে বাক শুমারি বা আদমশুমারি করি, সেরকম ভোট শুমারি। সেই ভোট শুমারির জন্য যে তালিকা, সেই তালিকাটা হচ্ছে এটাকে আজ থেকে আমরা বলছি এসআইআর এর ফর্ম। এই এসআইআর এর ফর্ম খুব ভালোভাবে দেখে নিন। মাথার ওপরে ইলেক্টরালস নেম, অর্থাৎ আপনার নাম আগে থেকে প্রিন্ট হয়ে আসবে, অ্যাড্রেস আগে থেকে প্রিন্ট হয়ে আসবে, সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, সমস্ত কিছু প্রিন্ট হয়ে আসবে। একটা কিউআর কোড থাকবে, সেই কিউআর কোডের পাশে আপনার পুরনো ছবি থাকবে। এবার আপনার 2002-তে নাম নেই, ছবিটা থাকবে না, পরবর্তীকালের ছবি থাকবে, এবং নতুন ছবি আপনাকে 2 কপি ছবি রাখতে হবে। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাঁদিক এবং ডান দিকে কিছু কিছু জিনিস আছে। এই যে বাঁদিকের যে অংশ, এই বাঁদিকের অংশতে আপনাকে 2002-তে যদি আপনার নাম তালিকায় থাকে, মানে আমার নাম নেই, আমার বাবার নাম আছে, আমার বাবা মায়ের নাম আছে, তারা এই দিকের তালিকাটা ফিল আপ করবে। এবং যদি 2002-তে আমার নাম না থাকে, তাহলে এই দিকের তালিকা ফিল আপ করার দরকার নেই। তখন আমার রিলেটিভ যারা, অর্থাৎ 2002-তে আমার বাবা, আমার দাদা, আমার মা, আমার পরিবারের লোকজন, রিলেটিভ, তাদের যদি নাম থাকে, তাদের নামটা দ্বিতীয় যে অংশ, মানে এটা বাঁ দিকেরটা দেখানো হচ্ছে, এরপরে ডান দিকের যে অংশ, সেই ডান দিকের অংশটাও আমি দেখাবো। সেখানে আপনাকে রিলেটিভদের নামটা দিতে হবে। খুব সিম্পল পদ্ধতি, একদম মুখস্থ করে মাথায় ঢুকিয়ে নিন। এবং এর মধ্যে নির্দিষ্টভাবে ভোটারের বাবা মা অভিভাবক তাদের নাম, এপিক নাম্বার যদি 2002-তে মনে থাকে সেটা দিয়ে দেবেন, তাহলে সহজ হয়ে যাবে কাজটা। মায়ের নাম দিতে হবে, মায়ের এপিক কার্ড নাম্বার। এই এপিক কার্ড নাম্বারটা কি? আপনি ভোটার কার্ডে দেখতে পারবেন একটা নম্বর লেখা আছে, সেই নম্বরটা হচ্ছে এপিক কার্ড নম্বর, যেটা এখানে লিখে দেবেন। আর মোবাইল ফোনের ডিটেলস ইত্যাদি দিতে হবে, কারণ একটা SMS তো আসেই, সেগুলো আপনাকে আপডেট রাখবে। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। এই যে বারবার বলছিলাম না, রিলেটিভের নেম, রিলেটিভের নেম হচ্ছে 2002-তে আপনার নাম নেই, ঠিক আছে, নেই, কি এসে গেল? আপনার বাবা মা, জেঠু জেঠিমা, কাকা কাকিমা, ঠাকুরদা ঠাকুরমা, কারোর নাম যদি থাকে, রিলেটিভের নামটা দিতে হবে। লিঙ্কেজ তৈরি করা, ওই পরিবারের গাছ যেভাবে তৈরি হয়, এ হচ্ছে এর ছেলে, এর ভাই হচ্ছে এই পুরো দলিলের যেভাবে লেখা থাকে সেরকমভাবে এখানে লেখা থাকবে। ডিস্ট্রিক্টে আপনি জানেন যে ডিস্ট্রিক্টে আপনার ভোট, সব কিছু ভোটার আইডি কার্ডে পেয়ে যাবেন। এবং এসি নেম, এটা কিন্তু 2002-এ এসি নেমটা খুব গুরুত্বপূর্ণ। অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নেম, ধরুন আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি ডিলিমিটেড হয়ে গেছে বা চেঞ্জ হয়ে গেছে। যেরকম আমি আগে যাদবপুরের ভোটার ছিলাম, কিন্তু 2002-এর পরে সেটা ডিলিমিটেশন হয়ে যাওয়াতে টালিগঞ্জ বলে একটা নতুন ভোট কেন্দ্র বা বিধানসভা কেন্দ্র নতুনভাবে
সেটার উদ্ভব হয়। 2002-তে কি সেটা আপনার স্থানীয় যারা বিএলএ ছিল তাদেরকে জানলেই বুঝতে পারবেন। মাথায় রাখুন, এই ফর্মটা কিন্তু আপনি একা নন, আপনার মতন আরো 1200 লোক আপনার পাড়ায় আছে, এক একটা বুথে 1200 করে লোক, তারা এই ফর্মটা ফিল আপ করবে। এক এপিক নাম্বার নয়, কিন্তু এক এসি নাম্বার থাকবে। এই সমস্ত কিছুর পরেও মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে লোক খেপানো কাজ দিচ্ছে না, সবাই এর অংশ হচ্ছেন। এবার কি হবে? ভোট ব্যাংক তো চলে যাবে, এবং ঠিক সেই কারণেই শেষ চেষ্টা এসআইআরটাকে যদি আটকানো যায়, যদি ঘেঁটে দেওয়া যায়, এবং তারপরে যদি ভোট ব্যাংকে অক্ষুণ্ণ রাখা যায়, এটা বলে যে না আসলে হিন্দুদের নাম বাদ যাবে, বাংলাদেশিরা থেকে যাবে, একেবারে ভুল কথা। একটা প্রতিবেদন এবং তারপর আসছি বিতর্কে। घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, हम नाम कटने नहीं देंगे। अरे जो आईन है आपका, जो कानून है, इसको हम बातिल करेगा। শ্বশুরকে বাবা সাজিয়ে এবার প্রত্যন্ত এই হিঙ্গলগঞ্জের এই এলাকায় বাস করছে বাংলাদেশি। তার নাম ছিল রাশিদুল গাজী। তিনি এখানে নাম পরিবর্তন করে তিনি হয়ে যান আব্দুল গাজী। তিনি এখানকার মেয়েকে বিয়ে করেন এবং শ্বশুরকে বাবা সাজিয়ে বসবাস করছেন দীর্ঘ বেশ কয়েক বছর ধরে। দেখাচ্ছে আমি বাংলাদেশের থেকে আইছি, আসার পরে দেখাচ্ছে তামিলনাড়ু ছিলাম, আপনার আইলার আগে আসা। এবার আসার পরে এদের সাথে যোগাযোগ হয়ে এখানে বিয়ে শাদী করিয়ে এখানে মনে করেন জমি জায়গা সবই কিছু আছে। বাংলাদেশে আপনার দেওয়াটা থানা, সাতক্ষীরা জেলা। আচ্ছা, তো এখানে কিভাবে আসলে? এখানে মনে করেন আগে তো সবাই চোরাই ভাবতে এসত, বহুত লোক এইছে, আমি বলি তো না। গফুর আলী গাজী পিতা, ইনি আসলে কে হয় আপনার? আমার শ্বশুর হয়। এখন দেখাচ্ছে বলতে গেলে বাবা হয়। ওই পার্টি অফিস থেকে ওদের কাছ থেকে একটা সার্টিফিকেট নেওয়া, সেখান থেকে কার্ড হয়ে গিয়েছে আস্তে আস্তে। ওই কার্ডটিকে মাধ্যমে আধার কার্ডটা হাবিজাবি সমস্ত কিছু করে নিয়েছি। হাতে রয়েছে 2025 সালে ভোটার লিস্ট। 1 নম্বর লিস্টে কিন্তু জল করছে, নাম আব্দুল গাজী, পিতা গফুর আলী গাজী। আপনার নাম কি জাহানারা বিবি? হ্যাঁ, আর আপনার স্বামীর নাম কি? ও সাদাত আলী গাজী। মহাসিন গাজীকে ও তো ডাক নাম, ডাক নাম। ও ডাক নাম। এই যে ভোটার লিস্ট আছে, এই শাহাদাত আলী গাজী, পিতা মান্দার গাজী, এটা কে? আমার আব্বা। আর এই শাহাদাত কে? আমি। আপনি? হ্যাঁ। আর এখানে আর একটা জায়গাতে আছে যে মহসিন গাজী, এটা কে? তা বলতে হবে নাকি? ওটা বলা যাবে না তো। ওটা বলা যাবে নাকি? আমার বাংলাদেশে কোনো আত্মীয় বেড়াদার কেউ নেই। তো এইখানে আছে এই যে মহসিন গাজী, মান্দার গাজী। কি করে বলবো আমি? আপনার স্ত্রী একটু আগেই তো বললো যে এটা নাকি আপনার ডাক নাম। না, ও নাম না, ও নাম না। আমার না। আপনার স্ত্রী তো বলছে যে শাহাদাত আলীর গাজীর ডাক নাম মহসিন গাজী। না না না। বাংলা জুড়ে বাংলাদেশে ভুয়ো নথি আঁকড়ে দিব্যি জাঁকিয়ে বসে শাসক দলের রত্নরা হাতে হাতে তুলে দেয় ভুয়ো পরিচয়ের কাগজ। জাকিরদার নির্বাচনী এলাকায় অনেক বাংলাদেশি লোক এখানে বসবাস করেন। জাকিরদার লিঙ্কটা ভালো করতে পারে, অভিজিৎটা বললেন, আমিও বলছি। যদি লিঙ্কের কোনো সমস্যা হয়, বাংলাদেশ থেকে যারা এসছে ভোটার লিস্টে নাম তোলার সমস্যা, জাকিরদার এই কাজটা ভালো করে দেবে। হিঙ্গলগঞ্জ যেন অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিরাপদ আস্তানা। রিপাবলিকের ক্যামেরায় একের পর এক ভুয়ো ধরা পড়লেও পুলিশের টনক নড়ে না। এই ভুয়োদের বাঁচাতেই ঝাঁপিয়ে পড়েন মমতা অভিষেক। মমতা টের পান না পান, আইনের হাত থেকে যে পার পাবে না তা টের পেয়েছে অবৈধ ভোটাররা। আর তাই এখন দে দৌড়, কাঁটা তার পেরোনোর হিড়িক পড়েছে। এবার নিজের ভোট ব্যাংক কোন পথে বাঁচাবেন মমতা? রিপাবলিক বাংলা। আমি একদম শুরুতে অগ্নিবাণ 1 প্রথম অগ্নিবাণটা নেব এবং তারপর বিতর্ক, তারপর যাবতীয় যা কথা বলার সেট 1-এ গিয়ে। কিন্তু এই মুহূর্তে আমার স্ক্রিনে অগ্নিবাণ 1 দেখে নেব। খুব মজার প্রশ্ন এটা। লুকিয়ে যারা ভুয়োর বেশে দিচ্ছে দৌড় বাংলাদেশে, দেখুন ভারতীয় মুসলমান, ভারতীয় হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, তাদেরও কোনো চিন্তা নেই। কারণ 2002-এর যে ভোটার লিস্ট, 2025-এর যে ভোটার লিস্ট, যে লিস্টের বেসিসে ম্যাপিং হচ্ছে, সেই লিস্টে তো শুধুমাত্র হিন্দুদের নাম ছিল না, আবার শুধুমাত্র মুসলমানদের নামও তো ছিল না।
হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান, খ্রিস্টানি, অর্থাৎ ডেরেক ওব্রায়েনের নাম যেরকম রয়েছে, নওশাদ সিদ্দিকীর নাম রয়েছে, আব্বাস সিদ্দিকীর নাম রয়েছে, অধীর চৌধুরীর নাম রয়েছে, সেখানে নির্দিষ্টভাবে প্রত্যেক রাজনৈতিক দলের প্রত্যেক কর্মীর নাম রয়েছে, তাদের বাপ ঠাকুরদার নাম রয়েছে। কাদের নাম নেই? বাংলাদেশি, যারা নাকি ইতিমধ্যে পালাই পালাই করছে। এবং এটা অদ্ভুত একটা জিনিস, আমরা লাগাতার রিপাবলিক বাংলায় এই খবরগুলো করছি। সজলদা রয়েছেন এই মুহূর্তে বিজেপির তরফ থেকে, সৌরভপ্রিয় দত্ত রাজনৈতিক কর্মী রয়েছেন, ঝন্টু বড়াইক অধ্যাপক, দিগন্ত চক্রবর্তী লেখক এবং সন্ময় বন্দ্যোপাধ্যায় ইউটিউবার এই মুহূর্তে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক। এটা খুব অদ্ভুত একটা ব্যাপার হচ্ছে সজলদা, নির্দিষ্টভাবে আশেপাশের কিছু কিছু লোক যারা হয়তো ময়লা পরিষ্কার করতেন, যারা হয়তো ছোট চায়ের দোকানে কাজ করতেন, অনেকের বাড়িতে যারা ডোমেস্টিক হেল্প হিসেবে কাজ করতেন, অনেকে কেস স্টাডিতে বলছেন যে তারা নাকি পালিয়ে গেছে, আসছে না। এবার পালিয়ে গেছে কেন, হঠাৎ কি হলো, দেশে চলে গেছে, গ্রামে চলে গেছে, উত্তর পাওয়া যাচ্ছে না। মানে ফোন অফ, সব কিছু, মানে একদম পুরো ইনকগনিটো বলে ইংরেজিতে একটা শব্দ আছে। কেসটা কি হচ্ছে? কেসটা হচ্ছে এরাই অনেকে দেখবেন আপনি আজকে 45 জন, তারপরের দিন 35 জন করে স্বরূপনগরে, কোনো দিন অশোকনগরে এরা ধরা পড়ছে। আমি আবারও বলছি, মুখ্যমন্ত্রী একটা ভয়ের বেসাতি নিয়ে রাস্তায় নেমে পড়েছেন। উনি তো একটা কথা বলেছেন না, যে একজন বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়। আমরাও সেটা বলছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় আরেকটু এগিয়ে বলেছেন, একজন বৈধ ভোটারের নাম বাদ গেলে 1 লাখ মানুষ নিয়ে তিনি ঘেরাও করতে যাবেন নির্বাচন কমিশন দিল্লি। আমি বলছি ওই 1 লাখ মানুষের একজন আমিও থাকব। কিন্তু পাশাপাশি আপনাদের কাছে অনুরোধ করব, এই পুরো ব্যাপারটার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে, পুরো ব্যাপারটার জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে। আপনারা প্রতিদিন মানুষকে যে ধরনের ভয় দেখাচ্ছেন, যদি কোনো আত্মহত্যা সত্যিই ঘটে তার দায়িত্ব আপনাদের। কারণ এসআইআর সারা ভারতবর্ষে হচ্ছে, সারা ভারতবর্ষে তো কোথাও আত্মহত্যার রেট নেই, কোনো আত্মহত্যার খবর নেই। তাহলে পশ্চিমবঙ্গে প্রতিদিন আত্মহত্যার খবর আসছে কেন? তার কারণটা হচ্ছে এরা সমস্তটা, এরা ওই সুইসাইড নোট পকেটে নিয়ে এরা ঘুরে বেড়াচ্ছে, কেউ নিমতলা ঘাটে, কেউ শ্মশানে, কেউ কবরস্থানে ঘুরে বেড়াচ্ছে, বা কোনো হসপিটালের মর্গে, যেখানেই বাড়ির লোকের সঙ্গে যদি একটু রপা দপা হয়ে যায় তাহলেই সঙ্গে সঙ্গে হাতে সুইসাইড নোট গুঁজে দিচ্ছে। এই যে নোংরা রাজনীতি, এই রাজনীতি মানুষকে আতঙ্কিত করে তুলেছে। আমি বলছি আপনাদের মাধ্যম দিয়ে আপনারাও চেষ্টা করছেন, সবাই চেষ্টা করুন যে মানুষকে আতঙ্কিত করবেন না। কারোর বৈধ ভোটারের নাম বাদ যাবে না। আপনার যে কোনো অসুবিধার বাড়িতে আসতে দিন, বিএলওদের, সমস্ত সমস্যার সমাধান হবে। আর যে মানুষটা গত 15 বছরে একটাও সত্যি কথা বলেনি বলে আপনাদের বিশ্বাস, তিনি আজকে সত্যি কথা বলছেন, এই বিশ্বাসটাও মনের মধ্যে রাখবেন না। আমি হ্যাঁ বলুন। তাই আমার বক্তব্য হচ্ছে যে আরো পালাবে। গুলশন কলোনিতে আপনি রাস্তায় রবারের বল খেলা হচ্ছে, এটা দেখতে পাবেন। ইতিমধ্যে বহু জায়গা থেকে পালাচ্ছে বলে মফস্বল শহর কলকাতা, গ্রেটার কলকাতা অঞ্চল থেকে খবর আসছে। এই খবর আরও আসতে থাকবে। আপনার অনেক রহিমার মা, শামিমার শাশুড়ি, বিবি সব পালাবে। আর একটা কথা বলি, নিশ্চয়ই এই ব্যাপারে যারা বৈধ ভোটারের নাম কাটার বিরোধিতা করছেন তারা নিশ্চয়ই এটাও বলবেন যে একজন অবৈধ ভোটারও যেন নাম না থাকে। এতক্ষণ আপনি যাদের দেখালেন যে পার্টি অফিসে গেছিলাম, কাগজ বানিয়ে দিয়েছে, তারপর ওইটা দিয়ে সমস্ত 5 কাগজ, যে ভাষায় বলছিল যে আমি আধার কার্ড, ভোটার কার্ড সব বানিয়ে ফেলেছি, এই লোকগুলো আগামী দিন আপনার ভারতবর্ষের অখণ্ডতা, ভারতবর্ষের স্থিতিশীলতা, আপনার কাজ, আপনার অক্সিজেন সমস্তটা দখল করবে। এটা কি কোনো ভারতীয় চায়? আমার বক্তব্য হচ্ছে, ভারতবর্ষে যারা বাস করছে তারা ভারতবাসী বলে ধরে ফেলছেন, কিন্তু সবাই ভারতীয় নয়। এই বিষয়টা কিন্তু আমাদের সবাইকে নজর রাখা। আমি সৌরভপ্রিয়দা, মানে খুব ঠান্ডা মাথায় এটা আমাকে বলুন যে সত্যিই তো বৈধ ভোটার যেন কেউ বাদ না যায়, সেটা তো সবার টার্গেট হওয়া উচিত। আপনার যেরকম বলছেন টার্গেট, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টার্গেট, শুভেন্দু অধিকারী, সজল ঘোষ, সবার টার্গেট। এটা নিয়ে লাইভ রিয়াকশন থেকে শুরু করে প্রাইম টাইমও আমরা করব, কিন্তু আপনারা এটা বলতে পারছেন না কেন যে একজনও অবৈধ ভোটারও যেন না থাকে? সিম্পল তো। আমি প্রথমে একটা কথা বলি, সেটা হচ্ছে প্রথমে আমি যেটা সজল ঘোষ বলল, দেবুদা, যে এই যে বিভিন্ন যে সুইসাইড হচ্ছে, যে বাড়ির লোকের সঙ্গে রফা করে যদি একটা ব্যবস্থা করা যায়। প্রথমত যারা সুইসাইড করেছে বীরভূমের ক্ষিতীশ মজুমদার এবং প্রদীপ কর, তাদের বাড়ির সঙ্গে রফা করেছে, মানে বাড়ির লোকরা রফা করে, মানে টাকা নিয়েছে,
আত্মহত্যা করেনি, হয়তো মেরে দিয়েছে, এরকম বলতে চাইছে, মানে বাড়ির লোকের ওপর দোষারোপ করছে। এটা আমি তীব্র প্রতিবাদ করি। না, তুই বললে না বাড়ির লোকের সঙ্গে রফা করেছে, মেরে ফেলেছে, করেছে, আমি বলিনি। রফাটা কি জিনিস আমি জানি না। আমি আপনাদের কাছে যদি আমি কারোর কথা ইন্টারাপ্ট করি না, কিন্তু এটা না বললে ভালো হবে না। আপনারা একবার প্রদীপ করের ওই সুইসাইড নোটটা এখানে বড় করে দেখান। সুইসাইড নোটে তো সুইসাইডের কথা লেখা থাকবে যে আমি এই কারণে পৃথিবী থেকে বিদায় নিলাম, আমি এর কারণে পৃথিবী থেকে বিদায় নিলাম, আমি চলে যাচ্ছি, আমার জন্য কেউ দায়ী নয়, এই ধরনের কথাই তো লেখা থাকে। একটাও মৃত্যুর কথা যদি লেখা থাকে তাহলে ওটাকে সুইসাইড নোট বলে মানবে। ওর পরিবারের লোকই বলছে মিথ্যে কথা। না রাজনৈতিক ওর না রাজনীতি করছি না বলেই তো বলছি যে মরা নিয়ে রাজনীতি এভাবে শত্রুরাও করে না। বাড়ির লোক রফা করবে বলে আমার মনে হয় না। বাড়ির লোক এই ধরনের কোনো যার প্রাণ চলে যাচ্ছে তার লোক রফা করবে, বাড়ির লোকই প্রতিবাদ করছে। আর দ্বিতীয় কথা আমি তোমাকে বলি, কিন্তু এটাও কি সত্যি কথা যে একটা চিতাবাঘ মারা গেছে সেটাও এসআইআর এর জন্য? আমি এই সব না বলুন না, সব রকবাজ স্টাইলে যে সব না রকবাজের বিষয় নয়, আপনারা তো রাজনীতিটাকে ওই লেভেলে নামিয়ে এনেছেন। ওটা রকবাজি নয়। আমি আচ্ছা আমাকে একটা কথা বলুন না, কাল নাকি কিছু মশা মারা গেছে, তাতেও নাকি আমার এই মৃত্যুর জন্য মসকিউটো রেপেলেন্ট নয়, আমার এই মৃত্যুর জন্য এসআইআর দায়ী, এরকম নাকি তৃণমূল পার্টি অফিসে দেখা গেছে। দেবুদা তো বলেছে, আমাকে একটুখানি বলতে দাও। আমার কাছে একটা পরিষ্কার কথা হচ্ছে, কি লেভেলে নামিয়ে এনেছেন দেখুন রাজনীতিটা। আমি কথা বলে লাভ নেই, সেটা হচ্ছে আমি আবার একটা কথা বলছি যে যদি একটা বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে যা যা আন্দোলন দরকার, গণতান্ত্রিকভাবে যেভাবে আগুন জ্বলবে সেই আগুন ভাই কেউ নেভাতে পারবে না এই বাংলায়। না আগুন জ্বলবে কেন? গণতান্ত্রিকভাবে আগুনটা কি করে জ্বালায়? কথাটা পরিষ্কার না, গণতান্ত্রিক আগুনটা কোন লাইটার দিয়ে জ্বালায়? গণতান্ত্রিক আগুনটা হচ্ছে মমতা ব্যানার্জি যে খিচুড়ি রান্না করছেন, হ্যাঁ, যে খিচুড়ির ওভেনে আগুন জ্বলছে না, ওটা হচ্ছে গণতান্ত্রিক আগুনটা। ওটা হচ্ছে হয় আপনি আগুন জ্বালাবেন, নয় আমি বলছি যে না দেবুদার প্রচুর বয়স হয়েছে, দেবুদার অন্তত একটা চশমা আমি স্বাস্থ্য সাথী কার্ডে বা এমনি দেবুদাকে ফ্রিতে তৃণমূল থেকে দেওয়া হোক, কারণ দেবুদা আগুনটা দেখতে পাইনি গ্যাসে জ্বলছে কি জ্বলছে না। যাক সেই প্রসঙ্গে আমি আসছি না। আমি একটা কথা বলি, সৌরভদা গণতান্ত্রিক আগুন মানে কি এই যে ব্যালট বক্স পুড়িয়ে দিয়েছিলেন যেগুলো পঞ্চায়েতে? তুমি এসআইআর নিয়ে আছো? আরে এসআইআর নিয়েই তো আছি। তাহলে বলতে দাও আমাকে। আমার কাছে কথা হচ্ছে আমার কাছে কথা হচ্ছে যে আজকে বাংলাদেশে পালিয়ে যাচ্ছে যারা অনুপ্রবেশকারী, পালিয়ে যাক, আমার আপত্তি নেই। তাদের ভোটার আই কার্ডে নাম নেই বা তারা অবৈধভাবে আছে, ওই জন্য আপত্তি নেই। আমি বলছি যে শেখ হাসিনাকে নরেন্দ্র মোদী কবে ভারতবর্ষ থেকে বার করে দেবে, এবং সে কিভাবে ভারতবর্ষে প্রবেশ করেছিল, সে কিভাবে ভারতবর্ষের ভাত খাচ্ছে, সে কিভাবে ভারতবর্ষ দখল করে আছে। আর যে রোহিঙ্গাগুলোকে শুভেন্দু অধিকারী দেখেছে, মানে শুভেন্দু অধিকারীর মতন নাকি দেখতে রোহিঙ্গা, সেই শুভেন্দু অধিকারী সেই রোহিঙ্গা যেখান থেকে ঢোকে, যে আসাম বর্ডারের মাঝখান থেকে, সেই আসাম বর্ডারে কেন এসআইআর হচ্ছে না তার উত্তরটুকু সজল ঘোষ দিক। আমি আর কিচ্ছু চাই না যে রোহিঙ্গা ঢুকছে, রোহিঙ্গা ঢুকছে, আসামে কেন আসামে তো এনআরসি হচ্ছে, আপনি কি পশ্চিমবঙ্গে এনআরসি চান? আসামে তো এনআরসি হচ্ছে, আরো বড় জিনিস হচ্ছে এসআইআর হবে তো। কেন হচ্ছে না? আরে এসআইআর হবে জাতীয় নির্বাচন। না আপনি কি এনআরসি কি চান রাজ্যে? এটা তো বড় ব্রেকিং নিউজ। সৌরভপ্রিয় দত্ত আসামের মতন বাংলাদেশেও তার মানে এনআরসি চান? তুমি তোমার কথা আমার মুখে বসিও না। তাহলে কি চান? আমি পরিষ্কার আপনি বললেন আসামের কথা, যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে রোহিঙ্গাদের ভোটের প্রধানমন্ত্রী, সে নিজে বাংলাদেশিদের ভোটের প্রধানমন্ত্রী। আগে সে আপনি এগুলো বলে আপনার মনে হচ্ছে না? তারপর মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে একটা কথা সৌরভদা, আমি একটা ব্রেকিং নিউজও নেব। সৌরভদা শুনে নিন না, এটা কিন্তু তৃণমূল বুঝেছি কেউ মেনে নেবে না। কতটা টেনশন মানুষের পাশে আছি, কতটা টেনশন হচ্ছে সৌরভদা। না সব বুঝতে পেরেছি। আপনাদের কি টেনশন হচ্ছে? আপনাদের ভোট ভয়ঙ্কর থাকবে না কিন্তু? কোনো টেনশন নেই। টেনশন একমাত্র রাজ্য বিজেপির শুভেন্দু অধিকারী। কোনো টেনশন আপনার রাত্রেও কি শুভেন্দু অধিকারী নামটা জপ করেন? না শুধু সকালে করব। দেখো মশা দুপুরে কখন করেন? আমি একটা ব্রেকিং নিউজ নেব এই মুহূর্তে। বেশ, একটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে, একটা ব্রেকিং নিউজ এসেছে এবং সজলদা যে কথাটা বলছিল একদম ধরে আমি বলছি। এই অবস্থার মধ্যেও কিছু লোক বলছে এসআইআর করতে দেবে না। মাথাভাঙায় ভুতুরে ভোটারের হদিশ। 7 নম্বর ওয়ার্ডের 274 নম্বর বুথে 29 জন ভুতুরে ভোটার। 29 জনের মধ্যে একজন বাংলাদেশি নাগরিকও, সাবাস। বাকিরা মৃত অথবা অন্যত্র চলে গিয়েছেন। বিজেপি অভিযোগ তুলেছে, নির্বাচন কমিশনকে নির্দিষ্টভাবে জানানো হচ্ছে। ঝন্টু বারেক, আমি আপনার কাছে যাব, কিন্তু তার আগে তৃণমূল এবং বিজেপি এই নিয়ে যে সুপার চর্চাতে মেতে উঠেছে একবার দেখব, তারপরে আপনার কাছে একদম অ্যানালিটিক্যাল একটা প্রশ্ন করব। শুনুন।
ইলেকশন কমিশনের গাফিলতির কারণে হতে পারে, তাহলে এর দায় কে নেবে? ভারত সরকারকেই দায়িত্ব নিতে হবে। কারণ ইলেকশন কমিশনকে যেভাবে কাজ করার কথা বলতেছে ভারত সরকার, সেভাবেই ইলেকশন কমিশন কাজ করার চেষ্টা করছে। আজ থেকে 15 থেকে 20 বছর আগে বাংলাদেশে কোনো কারণে গেছে, ওখানে যে বিয়ে শাদী করেছে, বউ বাচ্চা আছে, তারপরও 15-20 বছর ধরে 7 নম্বর 274 নম্বর বুথে ভোটার লিস্টের নাম আছে। ঠিক আছে, এটা একটা বড় অভিযোগ। ভোটার লিস্টে যারা আছে তাদেরকে বুথ লেভেল অফিসারদেরকে বলবো, সরকারি বুথ লেভেল অফিসারদেরকে বলবো, এগুলো পরিষ্কার করতে হবে। জন্ডুবারেক, রাজনৈতিক তরজা তো চলবে, কিন্তু আমাকে একটা বেসিক জিনিস বোঝান। এই যে এই প্যানিকটা তৃণমূল কংগ্রেস তৈরি করছে না, এই যে এই আগুন জ্বালিয়ে দেবো, আজকে একটা দারুণ কয়েনেজ নতুন সৌরপ্রিয়তা করলেন, গণতান্ত্রিক আগুন জ্বালানো, এগুলো চলবে। কিন্তু আমরা যা খবর পাচ্ছি, এসআইআর শুরু হওয়ার আগেই একটা বড় সংখ্যক অনুপ্রবেশকারী যারা বাংলাদেশ থেকে এখানে ঢুকেছিল, যাদের সিএতে নাম লেখানোর কোনো অপশন নেই, তারা আবার ফিরে যাচ্ছে এবং ফিরে যেতে গিয়ে অনেকে ধরাও পড়ছে, অ্যারেস্ট হয়ে তাদেরকে আবার ডিপোর্ট করা হচ্ছে। এটা তো একটা সাকসেস। সাকসেসটা আরও ব্যাপক অর্থে হবে, এ যেন এসআইআর নয়, কার্বলিক অ্যাসিড গর্তে ফেলে দিয়েছে। কার্বলিক অ্যাসিড গর্তে ফেললে কি হয়? এই পোকামাকড়, সাপ, বিষধর সাপ, এরা কিন্তু ভ্রুর করে বেরোয়। তোমায় আমি বলছি, উত্তরবঙ্গ থেকে ফিরলাম আজ, এন্টায়ার উত্তরবঙ্গের একটা বড় অংশ অরক্ষিত বাংলাদেশের বর্ডারের সাথে, কোথাও কোথাও পায়ে হেঁটে এপার ওপার যাওয়া যায়। এই জায়গাগুলো সবচাইতে বেশি অনুপ্রবেশের গ্রাসে পড়েছে, তার কারণ যেহেতু উত্তরবঙ্গে জমি জঙ্গলটা ফাঁকা, সেখানে বসতি গড়ে তোলা যায় এবং সেখানে কলকাতা এবং দিল্লির নজর থেকে অনেকটা দূরে থাকা যায়। সেখানে পালানোর হারটা তোমরা যদি একটু দেখাতে পারতে, রাতের অন্ধকারে খোলা এখনও বেশ কিছু জায়গা পালাচ্ছে, কোথাও কোথাও যায় যে দালালরা এনেছিল সেই দালালদের মাধ্যমে পালাচ্ছে, কোথাও কোথাও স্থানীয় নেতারাও পালাতে সাহায্য করছে। আমি তোমায় বলি যে তথ্য পরিসংখ্যান নিয়ে তো আমাদের চলতে হয়। 1998 সাল তৎকালীন ভারত সরকার একটা রিপোর্ট প্লেস করলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, তখনও মুখ্যমন্ত্রী হননি পশ্চিমবঙ্গের, বললেন সারা ভারতবর্ষে 1,80,00,000 অনুপ্রবেশকারী, রিপোর্টটা আমার কাছে এই মুহূর্তে আছে, তার মধ্যে 1,25,00,000 পশ্চিমবঙ্গেই আছে। এবং বিশ্বাস করো, এটা সেই সময় বুদ্ধদেব ভট্টাচার্য, মানে এটা অফিসিয়ালি ডকেটেড হয়েছিল, এবং বুদ্ধবাবু একটা কথা বলেনি, তার গোয়েন্দার কাছ থেকে রিপোর্টটা কনফার্ম হওয়ার পরে একদম স্পেসিফিক স্বরাষ্ট্রমন্ত্রী 1991 সালে সমস্ত পশ্চিমবঙ্গের সমস্ত জেলার শাসকদের এবং প্রশাসনিক কর্তাদের ডেকে পাঠিয়ে বললেন ইমিডিয়েট একটা। কোন সালে বলছেন? 98 এবং 2001 অনুপ্রবেশকারী থাকে, হ্যাঁ, তাহলে সেটা তো মানে ট্রিকল ডাউন এফেক্টটা এমনিতেই অঙ্কের কাছে 3 কোটি হবে। দ্বিতীয় আমার কাছে আরেকটা পেপারস আছে, এই সরকার ক্ষমতায় আসার পরে, তখনও মনমোহন সিং সরকার ক্ষমতায় সেন্ট্রালে, তারা একটা রিপোর্ট দিলেন জাস্ট 2 বছরের সদ্য নতুন তৃণমূল সরকার, যে এই 2 ইয়ার্সের মধ্যে সারা ভারতবর্ষ সহ পশ্চিমবঙ্গের তখন জাতীয় জনসংখ্যা বৃদ্ধির হার 13%। পশ্চিমবঙ্গের এখানে আমার কাছে লিস্টেড 7টা জেলার নাম উল্লেখ করে স্বরাষ্ট্র মন্ত্রক চিঠি করলো, যেখানে 21, 22, 25, 26% জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, জাতীয় গড় 13%-এর সাপেক্ষে দ্বিগুণ। এবং কোথাও কোথাও ধারাবি, সবচেয়ে জনঘনত্বপূর্ণ ধারাবি বস্তির চেয়ে বেশি। আমার কথা হচ্ছে এই জায়গাগুলো, আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী তৎকালীন বিরোধী নেত্রী যখন যুদ্ধ ঘোষণা করেছিল এই অবাঞ্ছিতদের বিরুদ্ধে, যারা অণুতে ঢুকে পড়েছে, আজকে তিনি অসম্ভব হিরণ্ময় নীরবতায় ভুগছেন। তার কারণ কি জানো? এই কুড়ে খাওয়া এই অবাঞ্ছিতরা তার ভোট ব্যাংকে পুষ্ট করে, তার বিনিময়ে তোমার আমার সজলবাবুর, সৌরভদার, এদের ভাতের থালায় এরা অংশীদার হয়, কুড়ে খায় বাংলাটাকে, অর্থনীতিটাকে ছিঁড়ে খাচ্ছে। এমনকি শাসক দলের মদতে এই অবাঞ্ছিততা। না, আমাকে ঝন্টুদা, আপনি যেহেতু এটা এর আগের প্রসেসেও ছিলেন, মানে একদম অঙ্কের খাতিরে ধরে নিন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে 100% কোঅপারেট করছে, ধরে নিন সবাই কনসেনসাসে এসে গেছে, সবাই সর্বসম্মতিক্রমে বলছে হ্যাঁ এসআইআর হোক। অঙ্কের খাতিরেও যদি 50% এসআইআর হয়, তাহলেই তো হিসেবে দেখা যাচ্ছে যে মৃত ভোটার, ভুয়ো ভোটার, বিভিন্ন ভোটার যারা হয়তো বিভিন্ন অন্য দেশে বা রাজ্যে চলে গেছেন, আর ভোট দেবেন না, অনুপ্রবেশকারী, এইটা মিলিয়েই তো প্রায় 20 থেকে 40 লাখ মানুষ বাদ চলে যাবে।
ওভার 2002-এ তো 28 লক্ষর কাছাকাছি ভোট বাদ গেছিল এবং 3.5 বছরের মাথায় আরও 9 লক্ষ ভোট বাতিল হয়েছিল। তখন মনে রাখতে হবে এসআইআর ইন্টেন্সিভ ডিভিশনটা এত কড়াকড়ি ছিল না, আমরা নিজেরা কাজ করছি, রেশন কার্ডও হতো, আরেকটা ছিল হচ্ছে ম্যানুয়াল এবার যেটা অটোমেটিক, আমি কোনো অপশন ছিল না, এত প্রচার ছিল না। ময়ূক রঞ্জন ঘোষ গলা চিরে প্রতিদিন মানুষকে কনসাস করেনি, আর এই কার্বলিক অ্যাসিডের ছেটাটা এই ব্যাপক অর্থে অবাঞ্ছিতর উপরে পড়েনি। তারপরে আমি বলছি এই সংখ্যাটা যদি 50%ও, এখন আমিও সন্দেহাতীত, কারণ দেখো ডিক্লিয়ার অফ দ্য এসআইআর সজল দ্বারা বা রাজনৈতিক দলগুলো বলছে 50%ই হোক না, 100% মমতা বন্দ্যোপাধ্যায় করতে দেবেন না, হয়তো 50% হলেও সমস্যা। ভুল করছো। আজকে বিএলওদের উপরে টোটাল এসআইআরটা দাঁড়িয়ে আছে, বিএলও, ঠিক এই বিএলওদের এখনো যা অভিযোগ জমা পড়েছে বিভিন্ন জায়গায় ডিরেক্ট পলিটিক্যাল তৃণমূলের সাথে যুক্ত। মাথায় রাখতে হবে বিএলও কিন্তু একটা অফিসার র্যাঙ্ক, পার্মানেন্ট স্টাফকে প্রেফারেন্স দেওয়া হয়, পলিটিক্যালি সরাসরি কোনো রাজনৈতিক দলের সাথে থাকা যায় না, ওটা আইনে লেখা আছে। যেখানে ভুরি ভুরি পঞ্চায়েত সদস্য, আজ দেখছিলাম তোমার চ্যানেলেই, পঞ্চায়েতে সরাসরি যুক্ত অঙ্গনওয়াড়ি কর্মী পার্মানেন্টদেরকে বসিয়ে রেখে এদেরকে রিক্রুট করার পিছনে একটাই লজিক, পুরো এসআইআরটা মমতা ব্যানার্জি নিজের মতন করতে চায়, এবং সেটা যদি না আটকাতে পারে কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং বিরোধী দলগুলো, তাহলে এসআইআরটা কিন্তু নামে আমি সন্ময়দা দিগন্তর কাছে যাব। সন্ময়দা, আমি অনুরোধ করব আপনি দুটো দিকই, দুটো অ্যাসপেক্টই আমাকে বলুন বা দর্শকদের বলুন। দেখুন সন্ময়দা, একটা জিনিস তো বাস্তব, বিজেপি বহু জায়গাতে বহু বুথে এই 80,000-এর ওপরে যে বুথ, তার মধ্যে 20 থেকে 30,000 বুথে হয়তো সত্যিই নিজেদের BLA অর্থাৎ বুথ লেভেল এজেন্ট দিতে পারবে না, BLA 2ও হয়তো দেবে না। এই জায়গাগুলোতে যদি BLO আন্ডারস্ট্যান্ডিং করে নেয় BLAদের সঙ্গে এবং ইয়ারও অবধি সঠিক তথ্যই না পৌঁছায়, এবং তার পাশাপাশি BLA 2, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন BLAদেরকে সাপোর্ট দেবে, BLA 2 চাপ তৈরি হয়, তাহলে এরকম বহু জায়গা তো থাকবে যেখানে এসআইআরটা কমপ্লিটই হবে না। বিএলওরা অবভিয়াসলি মুখ খুলবেন না, কারণ চাকরির থেকেও ইম্পর্টেন্ট, সাসপেনশনের থেকেও ইম্পর্টেন্ট পশ্চিমবঙ্গে থাকতে হবে, জানে বাঁচতে হবে। আমি একটা কথা প্রথমেই বলি, পরিষ্কারভাবে এটা জেনে রাখা দরকার এই মুহূর্তে দাঁড়িয়ে, যে এবারে যে এনুমারেশন ফর্মটা হয়েছে না, ইউনিকনেস অফ দিস এনুমারেশন ফর্ম হচ্ছে ফিজিক্যাল বা ম্যানুয়াল, ফিজিক্যাল বা ম্যানুয়াল পার্টটা প্র্যাকটিক্যালি 5% নামিয়ে রেখেছেন, 5%, মানে ম্যানুয়াল এরারের জায়গাটা, যেখানে আমি খুব সংক্ষেপে বলি এসি নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, ম্যাপিং এবং লিঙ্কিং, এই জায়গাটা যদি না করা হয়, এবং তার তলায় খেয়াল করো বিএলও কে সই করতে হচ্ছে আই হ্যাভ ভেরিফাইড দ্য অ্যাবাভ ডিটেলস ফ্রম দ্য ইলেকট্রাল রোলস অফ দ্য এসআইআর, অর্থাৎ অ্যাপে চেক করতে হচ্ছে 2002-এর ওই নাম্বারটা সঠিক কিনা। এবার তোমাকে আমি একটা কথা বলি, কোনো বিএলও ধরো যে এইখানে জালিয়াতি করলো, তৃণমূল কংগ্রেস তো জালিয়াতের দল হলে তো তাদের দিয়ে বিএলওদের করালো। এইবার ঘটনাটা হচ্ছে, ইফ দিস বিএলও ইজ আইডেন্টিফাইড খসড়া তালিকার পর, যদি আইডেন্টিফাইড হয়, তুমি একটু ভালো করে খেয়াল করে দেখো যে এই বারুইপুর এবং ময়না, যেখানে 4 জন ইআরও কে সাসপেনশনের আওতায় রেখেছে ইলেকশন কমিশন, এটা কিসের জন্য হয়েছে? এবারে 2025-এর জন্য, 2026-এর এই মানে 2025-এর এসআইআর-এর জন্য তা নয়, পুরনো জালিয়াতির জন্য তারা 4 জন সাসপেনশনে আছেন। ফলে প্রত্যেক বিএলওকে কিন্তু অ্যাপে এই নাম্বারটা চেক করতে হবে, এসি নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, ম্যাপিং এবং লিঙ্কিং এর ঠিক আছে কিনা। প্রশ্ন হচ্ছে জালিয়াতি করার জায়গাটা যেখানে আছে সেটা হচ্ছে শুনানির পর্যায়ে, যেখানে ডকুমেন্ট দেওয়া হচ্ছে, এবং এই ডকুমেন্টগুলো দিয়ে যদি আমার ম্যাপিং লিঙ্কিং না হয়, সেইখানে আমি নাম তোলার জায়গা, সেই জায়গাটাতে তৃণমূল কংগ্রেসের একটা জালিয়াতি করার বড় স্কোপ আছে, এটা অস্বীকার করব না। এবার পাশাপাশি আমি তোমাকে 3-4টে তথ্য দিই। আজকে যখন তোমার সঙ্গে আমি কথা বলছি সেই সময় 300 পাসপোর্ট 8 বছর ধরে জালিয়াতির সঙ্গে ইস্যুড হয়েছে বলে ইডি হানা হয়ে 3 জন লোককে চাকদহ থেকে ধরা হয়েছে, তুমি জানো। এরা ক বছর ধরে কাজ করছে? 8 বছর ধরে। আচ্ছা, পাসপোর্ট ময়ূক রঞ্জন ঘোষ, সৌরভ, সজল, সন্ময়, ঝন্টুবাবু, তাদের পাসপোর্ট করার জন্য কখনো জাল বার্থ সার্টিফিকেট, ভোটার কার্ড দিতে হয় না? দিতে হবে কাদের? ভেরিফিকেশন করলো কি করে? রাজ্য পুলিশ তো ভেরিফিকেশন করে।
না না, এবার রাজ্য পুলিশ নয়, পাসপোর্ট 8 বছর ধরে হয়েছে, 8 বছর ধরে পাসপোর্ট রাজ্য পুলিশ জানতে পারেনি। ইডি 16 এপ্রিল 2025, আমি একটু শেষ করে নিচট করে, 16 এপ্রিল 2025-এ যখন আজাদ মল্লিককে ধরলো, সেখান থেকে ইন্দুভূষণ সেখান থেকে এইখানে এলো। এই জন্য ওভার দ্য ইয়ার যদি পুলিশ ঠিক থাকতো তাহলে এই 300 পাসপোর্ট জালিয়াতি হতে পারতো না। খড়িবাড়িতে 830 জন ভুয়ো বার্থ সার্টিফিকেট ইস্যুড হয়েছে, মিডিয়া দেখালো, তারপর ধরলো। গোসাবাতে মানে কলকাতা হাইকোর্টে মামলা হলো, তখন আমরা জানতে পারলাম গোসাবাতে 4357টা একটা পোর্টাল থেকে ভুয়ো বার্থ সার্টিফিকেট ইস্যুড হয়েছে। ডাক্তার সপ্তর্ষি চ্যাটার্জি আরজি করে যিনি এমএসবিপি, তিনি পরিষ্কারভাবে বলেছেন যে দিনের পর দিন এই সাম্প্রতিককালে বারাসাত, বনগাঁ এই অঞ্চল থেকে বার্থ সার্টিফিকেট নেওয়ার জন্য তাগিদ আসছে। যাদের ডকুমেন্ট নেই তারাও আমাদের কাছে দাবি জানাচ্ছে আপনাদের একটা বার্থ সার্টিফিকেট করে দিতে হবে। ওয়াই ইজ দিস? আমার মনে হয় দেখুন, এখানে যারা বসে আছেন প্রত্যেকে সেন্সিবল লোক, ইনক্লুডিং সৌরভ বাবু, তিনিও ব্যক্তিগতভাবে চান না, নিশ্চিতভাবে আমি বিশ্বাস করি, অ্যাপার্ট ফ্রম তৃণমূল এক্সিস্টেন্স, যে এই ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে কোন রকম জালিয়াতটা ঢুকে বসে থাকুক। দিনের শেষে আমার চাকরি, আমার ব্যবসা, আমার শিল্প, আমার অর্থনৈতিক অধিকার, আমাদের রাজ্যের অর্থনীতি এরা ভেঙে তছনছ করে দিচ্ছে। ঠিক। আর মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাংকের জন্য তাদের সাপোর্ট দিয়ে যাচ্ছেন কেন? ওয়াই? একদম। আমি দ্বিতীয় অগ্নিবাণ নিয়ে আমি দিগন্তর কাছে যাব, কিন্তু তার পাশাপাশি এটাও আমি বলে দিচ্ছি যে অনেকের হয়তো টেনশন হচ্ছে যে আমার ম্যানুয়ালি নামটা না বাদ দিয়ে দেওয়া হয়। এটা কিন্তু খুব বড় টেনশন। আমি আমার আত্মীয়দের থেকেও এই টেলিফোনটা পেলাম যে 3 মাস আগের নাম কিন্তু দেখেছিলাম, কিন্তু এখন নামটা আছে তো, ওই কিছু আবার করে দেয়নি তো কোনো দল, অপশন নেই এটা করার। এবারে ম্যানুয়াল না, এবার অটোমেটেড হয়ে গেছে, সেটা নিয়েও আমি বলবো। কিন্তু দ্বিতীয় অগ্নিবাণটা একবার দেখে নিই। দ্বিতীয় অগ্নিবাণ আপনার স্ক্রিনে। এসআইআরে ভুয়ো বাদ, মমতার ছক বরবাদ। মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন যে এই এসআইআর নিয়ে প্যানিক সৃষ্টি করে কিছু কিছু পকেটে, দিগন্ত আমি নির্দিষ্টভাবে তোমার কাছে আসবো, কিছু কিছু পকেটে অশান্তি সৃষ্টি করা, সংখ্যালঘুদেরকে খেপিয়ে দেওয়া, ফুরফুরা শরীফকে খেপিয়ে দেওয়া, মহিলাদেরকে খেপিয়ে দেওয়া, নমশূদ্র মানুষজন যারা ওপার বাংলা থেকে এসছেন খেপিয়ে দেওয়া, মতুয়া সম্প্রদায়কে কেউ খেপছে না। বিএলওরাও খেপে যাচ্ছে না। বিএলওরা লাস্ট একটা বিক্ষোভ দেখালো দিগন্ত, যেখানে বিএলওরা বলছে যে আমাকে দুটো কাজই করতে বলা হচ্ছে। আমাকে বলা হচ্ছে স্কুলে গিয়ে মাস্টারি করতে, আবার সেই সময় আমাকে বলা হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম ফিল আপ করতে। এটা তো হতে পারে না, কারণ কি নির্বাচন কমিশন এটা করতে পারে না। মাল্টিভার্সে তো সজল ঘোষ এখানেও বসে আছে, সজল ঘোষ বিজেপি দপ্তরেও বসে আছে, সজল ঘোষ এই মুহূর্তে লেবুতলার ওখানে পুজোর কাজ করছে। তিনটা তো একসাথে হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় নন কোঅপারেশনের হাইয়েস্ট লেভেল এই এসআইআরে বোধহয় দেখিয়ে দিলেন। তারপরেও কেন এসআইআরটা ওয়াটার টাইট একটা অ্যাপের মাধ্যমে হবে এবং এতে কোনো নির্ভুল, মানে পুরোটাই নির্ভুল, ভুলের কোনো জায়গা নেই? দেখুন, এসআইআর নিয়ে বিভিন্ন জলঘোলা হচ্ছে বলার থেকে আরও বলা বাঞ্ছনীয় যে জলঘোলা করা হচ্ছে। কেন করা হচ্ছে না, সেই সাধারণ মানুষকে খেপিয়ে দেওয়ার জন্য। আমরা ওয়াকফের সময় দেখেছিলাম যে মুর্শিদাবাদে আগুন জ্বলেছিল, কারণ ঠিক একইভাবে বিভিন্ন ইস্যুকে কখনো অর্ধসত্য বলে বা বিভিন্নভাবে মানুষকে খেপিয়ে দেওয়া হয়েছিল। দেখুন, ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, আর এই গণতান্ত্রিক দেশে সবথেকে বড় পরীক্ষা হচ্ছে যখন বিভিন্ন ভোট আসে, সেটা বিধানসভা হোক এবং লোকসভা হোক। তাই এই ভোটের যারা নির্ণায়ক শক্তি অর্থাৎ মানুষ, অর্থাৎ সেক্ষেত্রে আর্টিকেল আমাদের সংবিধানে 324 নম্বর ধারা অনুযায়ী যে নির্বাচন কমিশন রয়েছে, নির্বাচন কমিশনের কাজ কি, যাতে একটাও বৈধ ভোটার সেই ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত না হন এবং অভারতীয় যারা রয়েছেন তারা যাতে ভোট দিতে না পারেন, অর্থাৎ সুষ্ঠুভাবে ভোট দেওয়া। আর এসআইআর যেটা রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1950 21 নম্বর ধারাতে রয়েছে, সেই এসআইআর কাজ কি, যাতে প্রত্যেকটা নির্বাচনের আগে সঠিকভাবে সেই নির্বাচক যারা করবেন অর্থাৎ মানুষের যে লিস্ট, যারা ভোটারদের লিস্ট, সেই লিস্টটা যাতে ঠিকভাবে করা হয়। তাই এই লিস্টের মধ্যে যে কথাটা বারবার বলা হচ্ছে যে নাগরিকত্ব চলে যাবে, তাই স্পষ্টভাবে বলে দিতে চাই এসআইআর অর্থাৎ নির্বাচন কমিশন কিন্তু নাগরিকত্ব কেড়ে নেওয়ার কেউ নয়। নির্বাচন কমিশনের একমাত্র কাজ যারা ভোট দেবেন, এটাই অ্যাকচুয়ালি গোটা বাংলার মানুষকে বোঝানো যে আজকে যদি ভোটার লিস্টের নাম নাও থাকে, নির্বাচন কমিশন কাউকে সিটিজেনশিপ বাদ দেওয়ার কেউ নয়। আর একটা খুব এবং এটা সংবিধান বলেছে। আইরনিক কথা সৌরভদা বললেন যে গণতান্ত্রিক আগুন, খুব একটা আইরনিক কথা যে গণতান্ত্রিক আগুনটা হয়তো মুর্শিদাবাদের আগুনটা হয়তো গণতান্ত্রিক আগুন ছিল কিনা জানি না, কিন্তু এর আগে আমরা দেখেছি এনআরসি হোক বা এসআইআর, যেটার সাথে নাগরিকত্ব কেড়ে নেওয়ার কোনো সম্পর্ক নেই। আমি আবারও স্পষ্টভাবে বলছি,
সিএ বা এসআইআর, যেটার সাথে নাগরিকত্ব কেড়ে নেওয়ার কোনো সম্পর্ক নেই, সেটাকে বারবার অর্ধসত্য বলে বা মিথ্যা বলে মানুষকে খেপিয়ে দেওয়ার যে চক্রান্ত করা হচ্ছে। এবং এক্ষেত্রে আমি কয়েকটা নিউজ রিপোর্টিং পড়ছিলাম যে আপনি যেটা বলছিলেন যারা বিএলও হবেন তাদের মূলত দুটো বিক্ষোভ রয়েছে। একটা হচ্ছে আপনি যেটা বললেন যে একই সাথে কাজ করানো, এটা একটা খুব স্বাভাবিক ব্যাপার। একই ব্যক্তিকে যদি একসাথে দুটো কাজ করতে হয় সেটা তার ব্যক্তিগতভাবেও খুব সমস্যার সৃষ্টি হয়। আর একটা হচ্ছে নিরাপত্তা। এই নিরাপত্তার অভাব ভোগ করাটা কি খুব সাধারণ নয়? আমি একটি আলাদা কনটেক্সটে বলছি যে গতকাল দমদমে 7ম শ্রেণীর একটি নাবালিকা ধর্ষণ হয়েছে। তাই যে সমস্ত মহিলা প্রাথমিক শিক্ষিকারা বিএলও হয়েছেন তাদের যদি রাতের বেলা সন্ধ্যার দিকেই কাজ করতে বলা হয়, তারা যদি নিরাপত্তার অভাব ভোগ করে সেটার জন্য কিন্তু রাজ্য সরকারই দায়ী, কারণ রাজ্য প্রশাসন তাদের নিরাপত্তা দিতে পারছেন না। আর 2021 হোক কিংবা 2018 সাল পঞ্চায়েত ভোট কিংবা বিধানসভা ভোটে পরবর্তী যে ভোট পরবর্তী হিংসা আমরা দেখেছি কিংবা ভোটের সময়তেই, তাতে কিন্তু যদি হিংসা হয়, যদি বিএলওরা নিরাপত্তার অভাব বোধ করে, তা কিন্তু রাজ্য প্রশাসনই দায়ী। ঠিক। আমি সজলদা আপনার কাছে আমি খুব স্পেসিফিক উত্তর নেব। দিগন্ত যে কথাটা বলছিল সেটা একদম সাধারণ মানুষের কথা, কিন্তু এটা তো আপনাদেরও দায়িত্ব। মানে চোখের সামনে একটি রাজনৈতিক দল খুন করছে, মারছে, গণতন্ত্র মোটামুটি মানে একেবারে ডকে তুলে দিচ্ছে, তারপরেও যদি থেকে যায় তাহলে তো এই দলটাই আয় 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 বলে রাষ্ট্রপতি শাসন নিজে ডেকে আনবে। না, রাষ্ট্রপতি শাসন কি ডেকে আনবে না আনবে সেটা তো তাদের ব্যাপার। আমি অত্যন্ত দ্বিধাহীন দ্ব্যর্থহীন ভাষায়, আমি ভারতীয় জনতা পার্টির কর্মী শুধু নয়, বাংলার একজন বাঙালি হিসেবে আমি একটা কথা পরিষ্কার বলতে পারি যে এই বিএলওদের নিরাপত্তার দায়িত্ব কিন্তু শুধু রাজ্য সরকার নয়, নির্বাচন কমিশনকেও নিতে হবে। এই বিএলও যদি আক্রান্ত হয় তাহলে আমি বাঙালি সমাজের কাছে, বাংলার সমস্ত গণতান্ত্রিক প্রেমী মানুষের কাছে আহ্বান জানাতে চাই যে একসাথে আমরা নির্বাচন কমিশন এবং নবান্ন দুটোই ঘেরাও করার ডাক দিতে হবে। আমি কটা আপনার প্রশ্নের উত্তর দিয়েছি, আমি ওদের কথার উত্তর দিই। সৌরভ বলেছে যে আমার প্রচুর বয়স হয়েছে, আমি মেনে নিচ্ছি আমি প্রাগৈতিহাসিক, কিন্তু তুমিও দুগ্ধপোষ্য শিশু নয়, তুমিও দুগ্ধপোষ্য শিশু নয়। তুমি বলেছো এখানে দাঁড়িয়ে, কথা এমন বলো না যাতে লোকে তোমায় জোকার বলে। হ্যাঁ, আমি বলছি পিএম মোদি, নরেন্দ্র দামোদর মোদি রোহিঙ্গা এবং বাংলাদেশিদের ভোটে নির্বাচিত। অ্যাকসেপ্টেড, তোমার কথা যদি ধরে নি। আমি তাহলে বলি ভবানীপুর থেকে 3 জন আফগান নাগরিক ধরা পড়েছে, সরাসরি মমতা ব্যানার্জিকে তারা ভোট দিয়েছে, মমতা ব্যানার্জির ব্যালটে তারা ছাপ দিয়েছে। তাহলে তোমাকেও স্বীকার করতে হবে যে মমতা ব্যানার্জি আফগান নাগরিকের ভোটে নির্বাচিত। তুমি কি স্বীকার করছো যে মোদি পেয়েছে ভোট রোহিঙ্গাদের? শেখ হাসিনার কথাও তুলেছে। আরে ভাই, এরপর তো তুমি দলাই লামার কথাও তুলবে। আরে ভারতবর্ষের রাজনৈতিক শেল্টার, ভারতবর্ষের রাজনৈতিক শেল্টার নিয়েও যদি আজকে সৌরভ প্রিয় দত্তরা আলোচনা করতে শুরু করে, যদি আজকে প্লিজ আমি তোমার সঙ্গে কথা বলতে দিয়েছি, আরে ভাই শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে হবে বললে পরে জামাত খুশি হয়, আমি জানি। আনসারুল্লাহ বাংলার লোকেরা খুশি হয়, যারা তোমাদের এ রাজ্যে সে ভোট দিয়ে যায় তারা খুশি হয়, এটা আমরা বুঝি। কিন্তু রাজনৈতিক নিরাপত্তা একটা রাজধর্ম, সেটা মাথায় রাখতে হবে। আমি আবার বলছি, বিএলওরা গভর্নমেন্ট স্টাফ, গভর্নমেন্ট স্টাফকে গভর্নমেন্ট বিশ্বাস করে না। এই সরকারের আর একদিনও চলার অধিকার আছে কিনা আমার জানা নেই। আমি বলছি এই এসআইআর আতঙ্কের মৃত্যু, তার মৃত্যু, ওর হার্ট অ্যাটাক, আমার তো চিন্তা অন্য জায়গায়। এই বুকের ব্যথা নাকি না তৃণমূলের কোনো বড় নেতার বুকে হচ্ছে কিনা সেটা ভালো করে ইসিজি করে আপনারা দেখে নিন। আমি বলছি, আমি ঝন্টুদার একটা কথা একটু ইন্টারাপ্ট করবো। বলছি ওরা ভাতের থালায় থাবা বসাবে না, ওরা শুধু আমাদের ভাতের থালায় থাবা বসাবে না, ওরা আমার থালাটাকে ফুটো করে দিতে চাইছে। সন্ময়দা বলছে যে অর্থনীতিতে দখল করবেন না, শুধু অর্থনীতি নয়, ভারতবর্ষ আজকে যে জায়গায় আছে, রোহিঙ্গাদের দেশে রোহিঙ্গাদের আমরা খাওয়াতে পারি, কিন্তু মুশকিল হচ্ছে ওরা আমার সংস্কৃতিটাকে নষ্ট করছে, ওরা আমার ঠাকুর ভাঙছে প্রতিদিন, ওরা আমার ধর্ম নিয়ে খেলছে প্রতিদিন। আমাদের সেইটা আটকাতে হবে। কলকাতায় চলে যান, আপনি এদিক ওদিক জেলা ঘুরছিলেন, আমি একজন কাউন্সিলর হিসেবে বলছি, কলকাতা কর্পোরেশনে বার্থ সার্টিফিকেট ডিপার্টমেন্টে চলে যান, সব এই জামাতের লোকেরা তারা সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তারা নিজেদের ওই বার্থ সার্টিফিকেট যেগুলো আগে বউয়ের নাম, বউকে মায়ের নাম করেছিল, মাকে বউ বানিয়েছিল, সেগুলো এখন আবার পরিবর্তন করতে এসছে। সবচেয়ে শেষ কথা হচ্ছে, গতকাল তাপস দাশগুপ্ত, আপনাদের বহু পুরনো একজন আইএনটিটিউসি সভাপতি আপনার জেলার,
তিনি বলেছেন মায়েদের, বউদের, মেয়েদের ভয় দেখাও, ছেলেদের ভয় দেখালে ওরা ভয় পাবে না। যে দেশ থেকে বাইকটাও পারলে আমি শোনাবো। ক্যাম্পে পাঠিয়ে দিতে হবে, এর উত্তর দিতে হবে। আজ না হলে কাল তোমার বাড়িতে তোমাকে, তোমার ছেলে মেয়ের কাছে, তোমার স্ত্রী পুত্রের কাছে তোমাকে উত্তর দিতে হবে। এই চরম দালালি, এই চরম চটি চাটাগিরির শাস্তি পাবে তোমার সন্তান, তোমার পরবর্তী প্রজন্ম। তাই পরবর্তী প্রজন্মের বাসযোগ্য করতে হলে এসআইআর প্রয়োজন, প্রয়োজন এবং প্রয়োজন। আমি সৌরভ দা আপনার কাছে, আমি যেহেতু একদম শেষের দিকে চলে এসেছি, সন্ময়দাও হাত তুলছেন। সৌরভ দা, এই যে ইলেকশন কমিশন, এই ইলেকশন কমিশন তো একার দায় নয়, দায়টা তো বিএলওর একার নয়, দায়টা বিএলএ হিসেবে যারা থাকবে, বুথ লেভেল এজেন্ট হিসেবে। মানে ধরে নিন আমি যদি বিএলও হিসেবে থাকি, এই ছেলেটির নাম আছে কি নেই আমি বলে দিলাম, কিন্তু আমার সাথে তো 3টে দলের বিএলএরা থাকবে। এত মানে 4টে ফিল্টারের পরেও আপনি বলছেন নাম বাদ যাবে না। আমি আবার একটা কথা বলি যে এসআইআর মানে আপনি আপনার পাড়াকেই মডেল করুন না, আপনার পাড়ায় যে বিএলও আছে তাকেও নিশ্চয়ই আপনি চেনেন, বিএলএ যে আছে তাকেও চেনেন নিশ্চয়ই, সিপিএম এর যে এজেন্ট তাকে চিনবেন, বিজেপির এজেন্ট তাকেও চিনবেন। তার দম হবে এটা বলার যে সৌরভপ্রিয় দত্ত আমরা চিনি না? আপনি 7 পুরুষ ধরে এখানে আছেন। আমি প্রথমেই উত্তর দেব যে ব্রিটিশদের দালালি করা বিজেপির বুট চাটার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আমি চটি চাটি, তাতে আমি গর্বিত, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এসআইআর এর নামে ঘুরিয়ে আমি বলি বললাম ব্রিটিশের সময় বিজেপি করতে গেছে, তখন বিজেপি কোথায়? আমি সৌরভদার প্রবলেম হচ্ছে তখন তুলনা করতে চাই না। মহাত্মা গান্ধীর সঙ্গে মহাত্মা গান্ধী যে হত্যাকারী, তারা আজকে বিজেপির তাদের মালা পরায়। মহাত্মা গান্ধী হত্যাকারী কবে থেকে? যেদিন মহাত্মা গান্ধী খুন হয়েছে। আরে দাঁড়াও, নাথুরাম গডসে, শোনো না, বিজেপি থেকে কারা মালা পরায়? এক মিনিট, আরে দাঁড়াও না, আরে এই শোনো, এক লাইন শুনে নাও। নাথুরাম গডসেকে আমরা মালা পরাই, আচ্ছা ঠিক আছে, তোমার তর্কের খাতিরে মেনে নিলাম। এই নাথুরাম গডসের মন্ত্রিসভায় যাওয়ার সময় লজ্জা হয়নি মমতা ব্যানার্জি? আরে সেদিনও তো নাথুরাম গডসেরা গান্ধীজির খুনি ছিল নাকি? গান্ধীজির, আরে গান্ধীজির খুনি ছিল কি নাথুরাম গডসে? আরে মানুষ দেখে, মানুষ জানে, মানুষ ইতিহাস জানে, কোটি চারটো চাটো, মানুষ ইতিহাস জানে। ভারতের স্বাধীনতা আন্দোলনে এদের কোনো ভূমিকা ছিল না, বেঈমান ছিল। ছোট করে সৌরভ দা, আমার বেসিক, আচ্ছা বলে নি, আমার বেসিক কোয়েশ্চেন হচ্ছে আপনি যদি কনফিডেন্ট থাকেন আপনারা এরকম করছেন কেন, হুমকি ধমকি দিচ্ছেন কেন? লেট মি স্পিক। আমি বলছি এসআইআর এর নামে ঘুরিয়ে যে এনআরসি করার পরিকল্পনা করছে গণেশ কুমার, এই যে মানুষকে ভয় দেখানো চ্যানেলে বসে এই ছোট বিস্তার না না বোঝাও কিভাবে ঘুরিয়ে বলছে, উত্তর দিতে দাও। তুমি আমাকে বলো কত কোটি নাম বাদ যাবে? শুভেন্দু অধিকারী বলছে 1.5 কোটি নাম বাদ যাবে। 1 কোটি বাদ যাবে। যদি 2000 বলছে, এই দাঁড়াও, কি করে বলছে? 1 কোটি নাম বাদ যাবে, আগে থেকে অ্যানাউন্স করছে। ভাই কি করে বলছে বলে দিচ্ছি। 2005 সালে জনগণনা তখনও হয়নি। মমতা ব্যানার্জি তখন বলেছিলেন 1 কোটি অনুপ্রবেশকারী আছে। কত সাল? 2005 সাল। সেই ছারপোকার বংশধর আজকে 1.5 কোটি হতে পারে না? হতেই পারে। তাই তো জেনে গেছে তো মমতাকে বেঞ্চমার্ক না না মমতাকে সৌরভ দা কেস খেয়ে গেছে। এটা ওপেন বন্দ্যোপাধ্যায়ের নাম এটা কালকে ইন্ডিয়ান টিমের জয়ের থেকেও বড় একটা 6 মেরে দিয়েছে সজল দা। এটা আর বলো না। আচ্ছা লাস্ট বলবে, ঠিক আছে, কনসোলেশন প্রাইজ। আচ্ছা এইটা যা তালে মেরে দিয়েছে। এবার শোনো, যেও না পারবে না। লাস্ট কথা 10 সেকেন্ড, বারবার 10 সেকেন্ড 30 সেকেন্ড টাইম দেব। সন্ময়দার ঝন্টু বারবার বলছিল না এই মমতা বন্দ্যোপাধ্যায় সামনে জিততে চলেছে আর বিজেপি হারতে চলেছে, এই জন্য যে বিএলওরা কাজ করতে পারবে না। এই আগের থেকে গান গাওয়া শুরু হয়ে গেছে যে বিএলওদেরকে হুমকি দেওয়া হচ্ছে বিজেপি যে হারবে এবং বিএলওদেরকে সঠিকভাবে কাজ করতে হবে। আমরা বিএলওদের উপর নজর রাখবো এবং কোন বিএলওকে একটা বৈধ নাম বাদ দিতে দেব না। এটা জেনে রাখ। বেশ সন্ময়, বেশ না, অবৈধদের নিয়ে 10 সেকেন্ড টাইম ছিল, বলেননি, ঠিক আছে, সন্ময়। আচ্ছা আমি 10 সেকেন্ড টাইম দিচ্ছি, আপনি কি বলবেন অবৈধদের নিয়ে বলবেন? অবৈধ নাম থাকবে না, কোথাও বলেনি অবৈধ নাম রাখতে হবে। আচ্ছা চিৎকার করে বলছেন না তৃণমূল। বেশ সন্ময় দা, লাস্ট 1 মিনিট। আমি একটা খুব স্পিডে একটা কথা বলি যে তোমাদের এই অনুষ্ঠান শেষ করার পর না আমার বন্ধু সৌরভ প্রিয় দত্তর একটা ব্রেকিং নিউজকে তোমাদের চালানো উচিত, এটা আমার মনে হয়েছে। কোনটা বলো তো? সেটা হচ্ছে
তিনি শেখ হাসিনা ভারতে আছেন কেন মোহাম্মদ ইউনূসের চিন্তা, তৃণমূলেরও চিন্তা, এই লজিকটা অন্তত এস্টাবলিশ করেছেন। আমাদের বাংলার সাধারণ মানুষের কিন্তু লজিক হচ্ছে পরিষ্কার, আমরা শেখ হাসিনা ভারতবর্ষে আছেন এবং সেটার জন্য আমাদের কোনো সমস্যা নেই বা সংকট নেই, তৃণমূলে থাকতে পারে। কিন্তু সমস্যা হচ্ছে রহিমা বিবিরা এই পশ্চিমবঙ্গে থাকলে আমাদের সমস্যা আছে, আমাদের সংকট আছে, আমাদের চিন্তা আছে, আমাদের উদ্বেগ আছে, আমাদের প্রতিবাদ আছে। যখন ইসকন আক্রান্ত হচ্ছে, প্রতিবাদ আছে যখন চিন্ময় প্রভু আক্রান্ত হচ্ছে বাংলাদেশে। ওদিকে মোহাম্মদ ইউনূসের স্বস্তি আছে যখন দেখেন যে এই রাজ্যে মানে মা কালীর মূর্তিকে প্রেজেন্ট ভ্যানে তোলা হচ্ছে এবং মূর্তি ভাঙার পর এ রাজ্যের শাসক চুপ করে বসে আছে। ফলত আলটিমেটলি ইন্টারেস্টটা তৃণমূল কংগ্রেসের সঙ্গে মোহাম্মদ ইউনূসের সরকারের মিলেমিশে একাকার হয়ে গেছে। ফলত এখন যারা বাংলাদেশে পালাচ্ছেন তাদের স্বস্তিতে রাখার কাজটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, কিন্তু এসআইআর সেটাকে আটকাচ্ছে। আমি শুধু বাংলার সাধারণ মানুষকে বলবো, কোনো এসআইআর নিয়ে প্যানিক হবেন না। ভবিষ্যৎ প্রজন্মের জন্য, ভারতবর্ষের অর্থনীতির জন্য, বাংলার অর্থনীতির জন্য, বাংলার সাধারণ মানুষের স্বার্থের জন্য, পরবর্তী প্রজন্মের জন্য এসআইআরটাকে ভালোভাবে সবাই মিলে আসুন। আমি শুধু একটাই কথা বলবো, এখানে সৌরভপ্রিয়তা মানে আমি সিরিয়াসলি, এটা আমার বলতে লজ্জা নেই, আমার বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বা অরিজিৎ সিং, আমরা মোটামুটি 30-35 বছর বয়স যাদের, তাদের সত্যি 2002-তে নাম ছিল না। সজলদা, আপনারা দেখেছেন সেই সময় সত্যিই কি, আপনি বলুন তো, আপনি আপনার ফুল ফ্যামিলি পলিটিক্সে কোনো এই 2002-তে এই খ্যাপাময় পাগলামোটা হয়েছে, যেটা লোক খ্যাপানো, কংগ্রেস সেই সময় ক্লোজলি দেখেছেন। মুশকিল হচ্ছে তখন কংগ্রেসের সরকার দিল্লিতে, এখানে তখন সিপিএমের সরকার, এবং অস্বীকার করার কোনো জায়গা নেই, সিপিএম এটাকে বিরোধিতা তো দূরের কথা সমর্থনই করেছিল। তখন 69 লক্ষ প্রথম যে নাম বাদ গেছিল সেটাই কিন্তু সিপিএমের সাংগঠনিকভাবে তারা ঘোষণা করেছিল, এটা স্বাভাবিক ঘোষণা করেছিল। প্রশ্ন হচ্ছে, যদি আপনার লক্ষ্য হয় যে আমি এই হাসিনাদের ভোটেই হাসিল করব আমার চেয়ার, তাহলে তো এই অবস্থা। একদম সময় শেষ। একটা ছোট্ট বিরতি নিতেই হচ্ছে, বিরতির পর ফিরে আসছি একটা ব্রেকিং নিউজ নিয়ে, সঙ্গে থাকুন। এসআইআর কাল থেকে শুরু হচ্ছে, তার মধ্যেই বড় খবর, চলতি সপ্তাহেই বাংলায় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল 4 নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবে বিএলওরা, অর্থাৎ কাল থেকে এর মাঝেই কমিশনের প্রতিনিধি দল আসছে বাংলায়। উত্তরবঙ্গে যেতে পারেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা সর্বপ্রথম। চৌঠা নভেম্বর থেকে বাড়ি বাড়ি বিএলওরা যাবেন, অর্থাৎ কাল থেকে তারই মাঝে নির্বাচন কমিশনের টপ বসেসরাও আসতে চলেছেন বাংলায়। MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।